আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। চলো আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করি। দেখো তো কি বলছে এখানে, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর, তারপরে দেখো পরের প্রশ্নটা কি বলছে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত। এখন কোষ প্রাচীর কি জিনিস, কি ছত্রাক, কি ব্যাকটেরিয়া, কনসেপ্ট না বোঝার আগে তো আমরা এগুলো কিছু বুঝতেছি না। তাহলে চলো এই জায়গায় যদি আমরা একটু পড়ি, কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর, প্রাচীর বলতে আমরা কি বুঝতেছি? একটা কোষের বাইরে যে আবরণটা থাকবে, আবরণ কি কাজ করে? আবরণ তোমার বাইরের থেকে বাইরের আঘাত থেকে প্রোটেকশন দেয়, তোমার আকার আকৃতি ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও এখন যে এই প্রাচীরটা, এটা কি কি দ্বারা গঠিত, এটা এক এক জীবে আমরা এক এক জিনিস দেখতে পাই। দেখো কোষ প্রাচীর, প্রাচীর ওয়ার্ডটা শুনে হচ্ছে তো সবার প্রথমে আমরা বুঝি উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায়, কারণ প্রাণীর ক্ষেত্রে আমরা বলি হচ্ছে কোষ ঝিল্লি। প্রাণীদের যে আবরণটা থাকে ওইটাকে আমরা বলবো কোষ ঝিল্লি, উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে কোষ প্রাচীর। তাহলে দেখো উদ্ভিদের কোষ প্রাচীরটা হচ্ছে তোমার মৃত জড় বস্তু দ্বারা গঠিত। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই উপাদানগুলা, জড় কতগুলো উপাদান, এগুলা জমা হয়ে তোমার হচ্ছে উদ্ভিদের প্রাচীরটা গঠিত হয়। এখন এই যে উদ্ভিদের প্রাচীরটা, তোমাকে এই যে কথাগুলো মানে যে ওয়ার্ডগুলো আমি বললাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, অবশ্যই হচ্ছে এগুলো মনে রাখতে হবে, কারণ এই রাসায়নিক উপাদানগুলো নিয়ে হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয়। এরপরে দেখো ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাক আমরা চিনি না, ছত্রাকের ওর দেহের বাইরেরও তো একটা আবরণ থাকা দরকার, ওই আবরণটা হচ্ছে আমাদের কাইটিন দ্বারা গঠিত। দেখো তো ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? দেখো ছত্রাকের ক্ষেত্রে হচ্ছে কাইটিন, আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে তোমার প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড। প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আর ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখতে পাই কাইটিন। তাহলে চলো এখন যদি আমরা এই উত্তরগুলো সমাধানে আসি, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এই যে কাইটিন দ্বারা গঠিত, বইয়ে হুবহু লাইন লিখে দেওয়া আছে। আর পলিস্যাকারাইড কার ছিল? এই যে প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড, এগুলো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার ছিল। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড। তাহলে এখানে প্রোটিনের পর লিগনিন দেওয়া, লিগনিন কিন্তু আমাদের কই ছিল? ওই যে উদ্ভিদের ক্ষেত্রে ছিল। তারপরে প্রোটিন আর লিপিড, এই যে এটা হচ্ছে সঠিক উত্তর। কাইটিন তো হচ্ছে তোমার ছত্রাকের ক্ষেত্রে। তারপরে চর্বি আর গ্লাইকোজেন, এগুলো তো হচ্ছে কোষ প্রাচীরের উপাদান না। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কে হইল? লিপিড আর প্রোটিন। এরপরে কি বলছে? পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষ প্রাচীর? এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কোন তিনটা পড়ছি? প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড। প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড কার হইল? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে এই যে পলিস্যাকারাইড দ্বারা গঠিত। এরপরে যদি আমরা দেখি, নিচের কোনটির সাহায্যে পার্শ্ববর্তী কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষিত হয়? এখন আমরা জানি কোষ হচ্ছে একটার পর একটা পাশাপাশি সাজানো থাকে, তাই না? একটা কোষ আরেকটা কোষ একটার পর পর একটা সাজানো থাকে। তাহলে এই যে কোষগুলা মনে করো একটার পর একটা সাজানো আছে, এটা মনে করো একটা ভিত্তি পর্দা। এই ভিত্তি পর্দার উপর ভিত্তি করে মনে করো এই যে একটা কোষ, ওর পাশে দিয়ে আরেকটা কোষ অবস্থান করে, এর পাশে দিয়ে আরেকটা কোষ, এই কোষগুলা। তাহলে এই কোষগুলোর ভিতরে কিছু পদার্থ আছে না? মনে করো কোনো একটা কোষ কিছু পদার্থ উৎপাদন করতে পারছে, বা এই কোষ থেকে পাশের কোষে কোনো পদার্থ চলাচল করানো প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই? একটা সরু নালী দেখতে পাই কোষগুলোর ভিতরে। ওই নালীগুলোর ভিতর দিয়ে তোমার হচ্ছে এই কোষীয় পদার্থগুলো চলাচল করে। এখানে যদি আমি তোমাদেরকে চিত্রতে দেখাই, এখানে দেখো আমাদের বইয়ে উদ্ভিদ কোষের একটা চিত্র দিয়ে দেওয়া আছে না? এই উদ্ভিদ কোষের চিত্রটার দিকে তাকাও তো। এখানে দেখো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা ছিল, এই রেটিকুলামটা তোমার এখান দিয়ে নিউক্লিয়াসের সাথে সংযুক্ত, ও কিন্তু যায় হচ্ছে কোষ প্রাচীর পর্যন্ত চলে গেছে। কি জন্য? এই জায়গার ভিতর দিয়ে তোমার হচ্ছে কিছু কোষীয় পদার্থ চলাচল করতে পারবে। তাহলে এই যে সরু নালীর মতো অংশগুলা থাকে, যেটার কারণে এক কোষ থেকে আরেক কোষে কোনো পদার্থ চলাচল করে বা যোগাযোগ রক্ষিত হয়, সেক্ষেত্রে এই নালীটাকে আমরা কি বলবো? প্লাজমোডেজমাটা বলবো। প্লাজমোডেজমাটা মানে হচ্ছে আণুবীক্ষণিক নালী। আণুবীক্ষণিক নালী। এখন দেখো কি বলছে? প্রোটোপ্লাজম বলছে। প্রোটোপ্লাজম কি জিনিস? প্রোটোপ্লাজম হচ্ছে থকথকে জেলির মতো একটা অংশ। তাহলে এইটার ভিতর দিয়ে হচ্ছে তোমার যোগাযোগ রক্ষিত হওয়ার কোনো চান্স নাই। তবে নিউক্লিয়ার মেমব্রেন, তুমি এটাও হচ্ছে ধরতে পারো, কারণ মেমব্রেন মানে কি? পর্দা। তাহলে বাইরের পর্দাটা দিয়ে যদিও চলাচল করা যায়, যদি ওটা বৈষম্য ভেদ্য হয়। আমরা জানি বৈষম্য ভেদ্য পর্দা যদি হয়, সেক্ষেত্রে তোমার দ্রাবক পদার্থটা হচ্ছে চলাচল করতে পারে। এরপরে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই হচ্ছে কোষের ভাঁজ। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কোষের উপরে এরকম কিছু ভাঁজ দেখতে পাই। এই ভাঁজগুলোকে আমরা কি বলি? মাইক্রোভিলাই বলি। তাহলে মাইক্রোভিলাই দিয়ে হচ্ছে তোমার কোষীয় পদার্থ আদান প্রদান হয় না। প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালী যেটা, ওই নালীর ভিতর দিয়ে হচ্ছে তোমার এই পদার্থগুলো চলাচল করে। এরপরে চলো কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? দেখো কি বলছে? কোষ ঝিল্লি।
ঝিল্লি কই দেখতে পাই? প্রাণী কোষে দেখতে পাই। উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর, এটা আমি শুরুতেই বলছি, কোষ প্রাচীর থাকে উদ্ভিদে আর কোষ ঝিল্লি কই থাকে? প্রাণী দেহে। তাহলে প্রাণী দেহে ওই কোষগুলোর উপরে আমি যদি প্রাণী কোষের চিত্রটা, একটু আগে যে আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের চিত্র দেখতেছিলাম, দেখো প্রাণী কোষের চিত্র এটা না? এখন এই প্রাণী কোষের চিত্রের উপর দিয়ে দেখো আঙুলের মতো কিছু ভাঁজ দেখতে পাচ্ছি না? এই ভাঁজগুলাকে আমরা বলবো হচ্ছে মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস। এখন এই যে এই কথাটাই বলছে, কোষঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলি বলে। ল্যামেলি মানে হচ্ছে নালী, যেটা আমরা হচ্ছে প্লাস্টিডের ক্ষেত্রে দেখতে পাই। প্লাস্টিডে গ্রানাগুলা থাকে, একটা গ্রানার সাথে আরেকটা গ্রানা যুক্ত হয় হচ্ছে তোমার ল্যামেলির মাধ্যমে। নিউরিলেমা এটা হচ্ছে একটা আবরণ, যেটা আমরা নিউরনের ক্ষেত্রে দেখতে পাই। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন, নিউরনের উপরে একটা আবরণ থাকে, ওইটাকে আমরা বলবো নিউরিলেমা আবরণ। উদ্ভিদ কোষে কোষঝিল্লির কাজ কি? উদ্ভিদ কোষে কোষঝিল্লির কাজ কি? কোষঝিল্লি মেইনলি যদিও উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু এটা হচ্ছে বললে ভুল হবে না, মানে প্রাচীরের ভিতরে হচ্ছে যে পাতলা প্রাচীরটা, মানে পাতলা যে লেয়ারটা থাকবে ওইটা। তাহলে এই যে কোষঝিল্লি শুনলেই আমরা বুঝি বৈষম্য ভেদ্য একটা পর্দা। বৈষম্য ভেদ্য পর্দা কি করে? তোমার হচ্ছে কিছু পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করতে পারে, দ্রাবক পদার্থগুলো চলাচল করবে এই বৈষম্য ভেদ্য পর্দার ভিতর থেকে। তাহলে দেখো তো, কোষের আকার আকৃতি ধরে রাখা, এটা উদ্ভিদ কোষে ধরে রাখা হচ্ছে তোমার কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা জড়ো হয় আর অনেক বেশি শক্ত হয়, যেটা তুমি দেখো না উদ্ভিদ, একটা উদ্ভিদ বাইরে থেকে কিন্তু অনেক কাষ্ঠল দেখা যায়। কাষ্ঠল্য প্রদান করার কারণই হচ্ছে ওর যে বাইরের এই প্রাচীরটা, যেটা জড় কোষ প্রাচীর, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন আর সুবেরিন দ্বারা গঠিত। তাহলে এই যে কোষঝিল্লির কাজ, এটা তাহলে হইলো না, এটা হচ্ছে তোমার কোষ প্রাচীরের কাজ। কোষের দৃঢ়তা প্রদান করা, এটাও তোমার কোষ প্রাচীরের কাজ। পার্শ্ববর্তী কোষের সাথে ওই যে প্লাজমোডেজমাটা একটু আগে আমরা পড়লাম যে আণুবীক্ষণিক নালী, ওইটার মাধ্যমে যোগাযোগ রক্ষণ করে কে? কোষ প্রাচীর করবে। তাহলে কোষ ঝিল্লির কাজটা কি? বললাম যে অভিস্রবণ, এই যে অভিস্রবণ পয়েন্টটা পেয়ে গেলাম। অভিস্রবণের মাধ্যমে পানি চলাচল নিয়ন্ত্রণ করবে হচ্ছে তোমার এই কোষ ঝিল্লিটা। দেখো কি বলছে, কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? কোষ ঝিল্লি হচ্ছে তোমার কোষ প্রাচীরের তুলনায় আর একটু নরম একটা আবরণ, যেটা আমরা প্রাণী কোষে দেখতে পাই। এখন দেখো এখানে যে সেলুলোজ যেটা আছে, এটা কিন্তু তোমার শক্ত কাষ্ঠল্য প্রদান করে এরকম একটা উপাদান, তাহলে এটা আমরা কোষ প্রাচীরে দেখতে পাবো। প্রোটিন আর লিপিড এই দুইটাই কিন্তু তোমার কোষ ঝিল্লির উপাদান। এখন তুমি মনে করো পড়লা যে কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত, এক নম্বরেই দেখলা প্রোটিন, আরে ইয়েস প্রোটিন পেয়ে গেছি, দাগায় ফেলবা। কিন্তু এর পরের দিকে যায় দেখবা যে আরে লিপিডও তো কোষ ঝিল্লির উপাদান, প্রোটিন আর লিপিড দুইটাই আছে, দুইটাই তো কোষ ঝিল্লির উপাদান। তখন যা হচ্ছে দেখবা যে উত্তরটা ভুল হয়ে গেছে। কি জন্য? কারণ সবগুলো অপশন হচ্ছে পড়ে দেখবা আগে। কোষ ঝিল্লির উপাদান প্রোটিনও হয় লিপিডও হয়, সেক্ষেত্রে এখানে দুইটাই কিন্তু একসাথে দিয়ে দেওয়া আছে। প্রোটিন আর লিপিডই হচ্ছে কোষ ঝিল্লির গঠন উপাদান। এবারে কোষস্থ পানি আর পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একসাথে কি বলে? আমরা জানি উদ্ভিদ মাটির নিচে থেকে পানি শোষণ করে, তাই না? মাটির নিচে থেকে যখন পানি শোষণ করে, পানিতে দ্রবীভূত হয়ে তোমার কতগুলো খনিজ লবণও হচ্ছে শোষণ করে ফেলে। তাহলে এই যে পানি আর খনিজ লবণ, এই দুইটাকে একসাথে বলে হচ্ছে তোমার কোষ রস। পানি আর খনিজ লবণকে একসাথে বলে হচ্ছে তোমার কোষ রস। তাহলে দেখো আমরা কতগুলো প্রশ্ন সমাধান করলাম। এরকমই প্রশ্নগুলা সিমিলার, একদম হুবহু সিমিলার আসবে না, যে আমরা যে তোমাদেরকে এখানে বলতেছি যে 3 স্টার তুমি পড়লেই হচ্ছে তুমি কমন পাচ্ছ। 3 স্টার বা 2 স্টার দিয়ে দেওয়ার মানে কিন্তু এরকম না যে হুবহু এই প্রশ্নটা কমন আসতেছে। তুমি কি করবা, এই রিলেটেড বা এইটাকে আরেকটু ঘুরায় পেঁচায় দিচ্ছে এরকম প্রশ্নগুলাই পাবা। সেক্ষেত্রে শুধু উত্তরটা সমাধান না করে তুমি বাকি যে 3টা অপশন থাকতেছে, ওই 3টা অপশনও হচ্ছে ওই সম্পর্কে আরেকটু কিছু নলেজ গ্যাদার করার চেষ্টা করবা, যাতে তোমার হচ্ছে প্রশ্নটা ঘুরে পেঁচে দিলেও হচ্ছে অ্যান্সার করতে পারো। তাহলে আশা করি এই পর্বটা তোমাদের জন্য উপকারে আসবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।